এই চিত্র রাজধানীর অত্যন্ত ব্যস্ততম স্থান গাবতলীর। যদিও ধুলা বলছে ভিন্ন কথা। এ যেন এক ধুলারই রাজ্য। যতদূর দৃষ্টি যায় ততদূর শুধু ধুলা আর ধুলা। গাবতলী বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর যেতে পথের শুরুতে এমনই ধুলার মাঝে ভাঙাড়ির দোকানে কাজ করেন ৬৫ বছর বয়সী নুরুল মিয়া। সেখানেই সকাল থেকে সন্ধ্যা কাটে তার। অত্যাধিক ধুলায় শ্বাসকষ্টে ভুগছে বলে জানান তিনি। আমি ৯টার দিকে আসি, সন্ধ্যা ৬টার দিকে চলে যাই, ৬টা সাড়ে ৬টার দিকে। আচ্ছা, এই যে রাস্তাতে প্রচুর ধুলাবালিতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, বললে কি গরিব মানুষ, পেটের দামটা করতে হয়, বুঝলেন না? এই জন্য এখানে কি মনে হয় ধুলা কম? না, অত্যন্ত ধুলা বাবা, বেশি ধুলা। আচ্ছা, ধুলার জন্য বসাই জানো, দুইবার তিনবার পানি মারলো কি তারপরেও ধুলা, বুঝছেন না? ধুলার লেগে নাক টাক কিছু হয়ে যাবে না। আবার এটা দিয়ে রাখলে দুম ভালান যায় না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় পরে। শুধু নুরুল মিয়া নন, সারাদিন এখানে কাজ করেন রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। এমনকি আশেপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এই সড়ক ব্যবহারকারীদের অধিকাংশই জানালেন শ্বাসকষ্ট সহ নানা রোগে ভোগার কথা। এই ধুলা তো দেখে না এগুলো। আবার এই রাস্তার সাইড দিয়ে যে গাড়ি ঘোড়া রাখে, মনে করেন আমার যাওয়া আসা তো অনেক কষ্ট। ধুলাবালির মধ্যে আপনার রাত্রেবেলা কোনো কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। কি ধরনের কষ্ট হয়? এই শ্বাসকষ্ট, কাশা লাগে, এইসব সর্দি, অনেক ক্ষতি হয়। পানি দেয়, মনে করেন আপনার দেখা গেছে একদিন দেয়, আরেকদিন দেয় না, ওরকম দেয়। সকালে দিয়ে গেলে বিকালে দেয় না, বিকালে দিলে সকালে দেয় না, ওইভাবে আর কি। মোহাম্মদপুর থেকে গাবতলী যে রাস্তাটা আছে, এখানে ধুলাবালি অনেক, তারপর রাস্তাও খুব যানজটের যেটা আছে এটাও খুবই ভয়ানকরভাবে হচ্ছে। ধুলাবালির কারণে অনেক সমস্যা হচ্ছে চিকিৎসার জন্য। এই ধুলাবালি অনেক ক্ষতি হচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিতে এসে অনেক অসুস্থ হয়ে গেছে ধুলাবালির কারণে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য বলছে, শুধু ২০২৪ সালেই হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ১,৪২,৮৬২ জন। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ১৭,২৬৪ জন। এই সময়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১৪,০০০, আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১,০২৬ জনের। ২০২৩ সালে একই হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ১,৪৬,৪৬৯ জন রোগী। সে বছর মারা গিয়েছেন ১,০৪৬ জন রোগী। ২০২০ সালে একই হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন ১,১০,৭৭৪ জন। পরিসংখ্যান বলছে, বছর ব্যবধানে বাড়ছে শ্বাসকষ্ট ও বক্ষব্যাধিতে ভোগা রোগীর সংখ্যা। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালেও দেখা গেল দীর্ঘ রোগীর সারি। কি সমস্যা নিয়ে এখানে আসছেন? আমার বুকে কাশলে করে বুক ব্যথা করে। কবে থেকে? 15 দিন আগে হয়েছিল, পরে ঠান্ডা জ্বর ওষুধ খাইছি, ভালো কিছু কাশটা কমতেছে। শ্বাসকষ্ট, জ্বর, কোনো দন্ত ভালাইতারি না, কোনো কিছু না, খাওয়া লওয়া নাই। এই সারাদিন এই দিন কান্দাকাড়ি হয়ে গেছে, কাশে আর শ্বাসেও মানাইলে একদম মানাইতারি না। প্রথম থেকে এজমার সমস্যা ধরা পড়ছিল, এখন টিবি সমস্যা ধরা পড়ছে, তো 1 মাস যাবত আমি ওষুধ খাচ্ছি। দীর্ঘমেয়াদী কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে বলে জানালেন চিকিৎসকরাও। আরও জানান, বায়ু দূষণের কারণেই শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যা দিন দিন বাড়ছে। মানুষ বিশেষ করে 2টা জিনিস নিয়ে আমাদের কাছে বেশি আসে। একটা হলো দীর্ঘমেয়াদী কাশি, আর একটা হলো যে শ্বাসকষ্ট। যে দেখা যাচ্ছে যে কাশি যেগুলি বলে যে আমার কখনো ছিল না, এখন কাশি, এবং কাশি হচ্ছে কোনো ওষুধে ভালো হচ্ছে না। যার ফলে এগুলি যে পলিউশনগুলি আছে, এটাকে দেখা যায় যে যারা একটু অ্যাটোপিক থাকে বা যাদের অ্যাজমা টেন্ডেন্সি থাকে, তাদের দেখা যায় যে একটা ইরিটেন্ট হিসাবে কাজ করে, যার ফলে একটা কাশি থেকে যায়। এবং এগুলি দেখা যাচ্ছে যে অনেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কেউ কোনো লাভ হচ্ছে না, এবং অ্যান্টিবায়োটিকেরও এখানে অপচয় হচ্ছে, মানে ইলিগাল ইউজ হচ্ছে, যার ফলে এই আরেকটা হলো যে শ্বাসকষ্ট নিয়ে আসে। আপনারা জানেন যে কিছু মানুষ, মানে আমাদের অধিকাংশ যারা বিশেষ করে অ্যাজমা সিওপিডিতে ভোগে, অ্যাজমা সিওপিডির কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে। দেখা যায় যে এদের ডিজিজটা স্টেবল আছে, বাট কিছু কন্ডিশনে ওদের ডিজিজটা বেড়ে যাচ্ছে। এয়ার পলিউশন হলো এদের মধ্যে একটা অন্যতম। এয়ার পলিউশনের যে পার্টিকেলগুলি আছে সেগুলি এয়ারওয়ে ইরিটেশন করে দেখা যাচ্ছে তার কন্ট্রোলটা লস হয়ে যাচ্ছে। তাহলে প্রধান 3টা জিনিস, যেটা একটা হলো যে অ্যাজমা, সিওপিডি এবং দীর্ঘমেয়াদী কাশি,
এগুলি নিয়ে আমাদের কাছে আসছে। তার একটা প্রতিকার তো সবাইকে করতে হবে, যে মানুষ যেভাবে হচ্ছে, এবং এগুলি যদি দীর্ঘমেয়াদী থাকে, আমরা আরও কিছু রোগ বলি, একটা বলি ডিপিএফডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, মানে ফুসফুস শুকিয়ে যাওয়া। এই যে যারা বিশেষ করে আপনারা দেখবেন যে যারা পাথর ভাঙে, যারা শিপ ব্রেকিংয়ের কাজ করে, ওদের যে মানে ফাইন পার্টিকেলগুলো যখন ইনহেল করে লাঙে ডিপোজিট হয়, এয়ারওয়ে এলভিউলায়, এবং এদের দেখা যায় যে একটা রোগ হয়, সেটাকে ডিপিএফডি বলে। এবং এগুলি কিন্তু প্রগ্রেসিভ ডিজিজ হলে কিন্তু আর ভালো হয় না, তো তাহলে আমরা তাদেরকে অকাল মৃত্যুর দিকে টেকে দিচ্ছি। ইভেন লং টার্ম এক্সপোজারে লাং ক্যান্সার সহ বিভিন্ন জায়গার ক্যান্সারও হতে পারে। তো অবভিয়াসলি আমরা এমনি তো ঝুঁকিতে আছি, এবং পরবর্তীতে দেখা যাবে যে আরও বড় বড় ধরনের ঝুঁকির ভিতরে পড়ে যাচ্ছে, এবং অধিকাংশ পিপলের তখন সাফার হয়ে যাবে। 2024 সালের জুনে বোস্টন ভিত্তিক হেলথ ইফেক্ট ইনস্টিটিউট ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত হয় স্টেট অব গ্লোবাল ইয়ার 2024 শীর্ষক প্রতিবেদন, যেখানে বলা হয় শুধু 2021 সালেই বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা গিয়েছেন 2,35,000-এর বেশি মানুষ, যেখানে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা ছিল 19,000। একই বছর সারা বিশ্বে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা ছিল 7 লাখের বেশি। 2024 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স নামক গবেষণায় দেখা যায় বাংলাদেশে বসবাসকারী মানুষের হৃদরোগের পরেই স্বাস্থ্য ঝুঁকির মূল কারণ বায়ু দূষণ। এই প্রতিবেদনে আরও বলা হয় তামাক ব্যবহারের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমে 2.1 বছর, আর অপুষ্টির কারণে গড় আয়ু কমে 1.4 বছর, অথচ বায়ু দূষণের কারণে গড় আয়ু কমে 8 বছরের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় 70 লাখ মানুষের অকাল মৃত্যু হয়। স্থানভেদে বায়ু দূষণের কারণ শনাক্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বাংলাদেশ যে মেট্রোলজিক্যাল কন্ডিশনের ভিতরে আছে, যে জায়গাটাতে আছে, সেটাতে এটাকে কমানোর কোনো উপায় নেই। একদিক দিয়ে একটা যেটা করা যেত, যেটা মানে আপনি দেখবেন বিভিন্ন ভাবে রিসার্চ গুলোও চলছে, বা আপনি যদি কাছাকাছি কয়েকটা দেশকে দেখেন যাদের মানে সেন্টার গুলো, যদি আপনি দিল্লির কথা যদি চিন্তা করেন, নিউ দিল্লির কথা চিন্তা করেন, তারাও মোটামুটি কিন্তু পলিউশনের দিক দিয়ে, এয়ার পলিউশনের দিক দিয়ে আমাদের ধারে কাছে থাকে, ঢাকার ধারে কাছে সবসময় থাকে। তো তারা কি করছে? অথবা চায়নার কথা যদি চিন্তা করেন, যারা আসলে পপুলেশনের দিক দিয়ে অনেক হাই, তারা কি করছে? তাদের কিছু টেকনিক বা যদি বলি, যদি কোনো পলিসি যদি আমরা একটু দেখি, তাহলে হয়তো উত্তরণের কিছু সম্ভাবনা হয়তো থাকবে। এর ভিতরে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে সরকারের থেকে অথবা টপ অথরিটি থেকে কোনো অ্যাকশন প্ল্যান নেওয়া, যেটা কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, ফাইন, বাট সেখান থেকে তুমি সোর্সেই যেই পলিউশন গুলো জেনারেট হচ্ছে, বিশেষ করে ডাস্ট, আমরা যেটাকে বলি এয়ার পলিউশনের ভিতরে আপনি দেখবেন যে পার্টিকুলার ম্যাটার বলি, তো পার্টিকুলার ম্যাটার যেটা জেনারেশন হচ্ছে, এটাকে কিভাবে সোর্সে কমানো যায়, অথবা সেটা এনভায়রনমেন্টে যে চলে আসছে সেটাকে এনভায়রনমেন্টে না আনার জন্য কোন টেকনোলজি এখানে ইনকর্পোরেট করা যায়, সেটাকে মানে রেগুলেশনের ভিতরে আনতে হবে। গভর্নমেন্ট পলিসি দিয়ে যদি এটা তৈরি করে না দেয়, তাহলে এটা হতেই থাকবে, বাড়তেই থাকবে, আর আমরাও মুখে মাস্ক বেরিয়ে আমাদের যেতে মানে চলতে হবে, এছাড়া আর কোনো উত্তরণের উপায় নেই।